নবাব কিনলে আরাম ফ্রি। নবাব কেঞ্জি জাঙ্গিয়ার এই বিজ্ঞাপনে আনকোরা একটা ছেলেকে প্রথম দেখা গেল ছোট পর্দায়। বিজ্ঞাপনটা একেবারে মার কাটারি হিট হলেও অভিনেতা হিসাবে এই ছেলেটাকে কিন্তু কেউই চিনল না তখন। একে সিন্ধি পরিবারের ছেলে, তাই আবার লোহার ব্যবসায়ী হওয়ায় স্থানীয় মানুষের কাছে তার পরিচয় ছিল কালীঘাটের লোহাওলা, লোহা কাটা মাওড়া। কিন্তু আসল নাম জিতেন্দ্র মাদনানি। তার রক্তের মধ্যে বইছিল অন্যরকম হওয়ার স্রোত। তাই নিউ আলিপুরের সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল এবং হাজরার ন্যাশনাল হাই স্কুল থেকে পাশ করার পর ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকেই গ্র্যাজুয়েট হলেন, যোগ দিলেন পরিবারের ব্যবসায়। সোর্স অফ ইনকাম নিয়ে এক দিনের জন্যও তাকে ভাবতে না হলেও মনের খিদেই কিন্তু ছটপট করছিল ভেতরটা। তাই ছোট থেকেই বিখ্যাত অভিনেতাদের অভিনয় প্র্যাকটিস করতেন একেবারে রোজ নিয়ম করে। একসময় তার বন্ধু রাজেশ চৌধুরী তাকে বললেন, দেখ না একবার সিনেমা সিরিয়ালে নামতে পারিস কি না, চেষ্টা কর না। সেই শুরু হলো টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে ছেলেটাকে একদিন লোহাওলা, লোহা কাটা মাওড়া বলেই ডাকত লোকে। জাঙ্গিয়ারের বিজ্ঞাপনটায় তাকে প্রথম ছোট পর্দায় দেখা গেলেও জাঙ্গিয়ার থেকে কোটি কোটি টাকা এই কোম্পানি আয় করলেও ছেলেটাকে কিন্তু তখনও পর্যন্ত কেউই চিনল না। আর সেই ছেলেটাই একদিন কেমন করে হয়ে উঠলেন জিতেন্দ্র মাদনানি থেকে টলিউড কিং জিৎ। সেই লড়াইয়ের গল্পটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। ভ্যাগাবন্ডের মতো ঘুরতে ঘুরতেই যোগাযোগ হয়ে গেল টলিউডের বিখ্যাত অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। টলিউডে এন্ট্রি ট্রিপস নেবার জন্য শুরু করলেন যাতায়াত। তার জীবনে শুরু হয়ে গেল নতুন অধ্যায়। খুলে গেল টলিউডের স্টুডিও পাড়ার দরজা। বদলে ফেললেন বাবা মায়ের দেওয়া নাম এবং পদবি, জিতেন্দ্র মাদনানি। আর এই নাম এবং পদবিটা পড়ে রইল স্রেফ স্কুল কলেজের খাতায়। জিৎ নিজেই বলেছেন, বাড়িতে সকলেই তাকে জিতু বলে ডাকে। আসলে জিৎ মানে তো জয় করা। আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধুই জিৎ। 1998 সালে জিৎ প্রথম এলেন ছোট পর্দায় বিষবৃক্ষ সিরিয়ালে তারাচরণ চরিত্রে। এরপর দেখা গেল তাকে বাংলার প্রথম মেগা সিরিয়াল জননীতে অনিলের চরিত্রে। তারপর আরও কিছু সিরিয়ালে অভিনয় করলেন তিনি। কিছুদিন পর কলকাতার পর্ব চুকিয়ে চলে গেলেন বলিউড। কারণ আর যাই হোক, নায়ক হবার রাস্তা তখন এখানে কিছুতেই দেখতে পাচ্ছিলেন না তিনি। স্বপ্ন পূরণের জন্য টানা 5 বছর রইলেন সেখানে। 2001 সালে অভিনয় করলেন তেলেগু ছবি চাঁদে। সাফল্য এলো না। আবার ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলেন কলকাতায়। সুযোগ পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক তপন সিনহার ছবি ডটার অব দি সেঞ্চুরিতে ছোট্ট একটা চরিত্রে। কিন্তু তপন সিনহার ছবি হলে কি হবে, এই পরিচালকের ছবিতে অভিনয় করে জিতের ভাগ্য খুলল না। কারণ রোলটা নায়কের নয়, ছিল স্রেফ একটা এক্সট্রা চরিত্রের। না ছিল তার পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষা, না ছিল নিজস্ব কোনো পরিচিতি। তার উপরে আবার টলিউডের নায়ক হতে চান, কিন্তু বাংলা উচ্চারণটাই বাঙালিদের মতো নয়। অন্যদিকে টলিউডে তখন একাই রাজ করছিলেন প্রসেনজিৎ। অনেকটাই কমার্শিয়াল ব্রেকের মতো টুকটাক বিজ্ঞাপনের মডেলিং, র্যাম্পের কাজ, প্রমোশন, এইসবের মাঝেই হঠাৎ করে একদিন এলো হরনাথ চৌধুরীর কাছ থেকে অফার। আর সেটা ছিল সাথী ছবিতে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করবার জন্য। নিজেকে একবারে উজাড় করে দিলেন জিৎ। আর এই প্রথম বাংলা কমার্শিয়াল মুভিতে ফেলেন অভিনয়ের একেবারে ফাটাফাটি করা ব্রেক। সাথী হলো ব্লকবাস্টার। আর পিছন ফিরে তাকাতে হয়নি জিৎকে। সাথী ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো। বেহালার অজন্তা সিনেমা হলে আমন্ত্রিত ছিলেন স্বয়ং মহাপরিচালক অঞ্জন চৌধুরী। জিৎকে কিন্তু তখনও পর্যন্ত কেউ চেনে না। তাই প্রথম দিন আবার অজন্তা হল একেবারে খাঁ খাঁ করছে। যেখানে বাংলা ছবি তখন দেখতে বাঙালিরা বিন্দুমাত্র হলমুখ হতেন না, তাই হিন্দি ছবি সেখানে বেশি আসে। অজন্তায় অঞ্জন চৌধুরীকে নিয়ে সর্বসাকুল্যে মোট 8-10 জন দর্শক। আর এই 8-10 জনের মধ্যেই ছবিটা একমাত্র ভালো লেগেছিল বাংলা ছবির গডফাদার অঞ্জন চৌধুরীর। বাকিদের ভালো না লাগার কারণ ছবিটার মধ্যে নাকি বাঙালি ফিলিংসই নেই। তার উপরে আবার জিতের অবাঙালি সুলভ সংলাপ বলা, তার অবাঙালি দক্ষিণী প্রভাব ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে এই ছবির প্রডিউসার ভেঙ্কটেশ ফিল্মস তখন নতুন, পায়ের তলায় তারা জমি খুঁজছেন। তবে ছবিতে টাকা ঢালতে কিন্তু বিন্দুমাত্র কিপটেমি করেননি।
কিন্তু সাথী ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের এই বেহাল দশা দেখে ততক্ষণে ভেঙ্কটেশ ফিল্মসের মণি শ্রীকান্ত হতাশ হয়ে ভেঙে পড়েছেন। কিন্তু গোটা ছবিটা দেখে সেদিন অজন্তার সিনেমা হল থেকে বেরিয়ে এসেই অঞ্জন চৌধুরী বললেন, সাথী ছবিটা সুপার ডুপার হিট হবে, দেখবি এই হিরো দাঁড়িয়ে যাবে। বলেই সঙ্গে সঙ্গে ভেঙ্কটেশের মণি শ্রীকান্তকে নিজেই ফোন করলেন তিনি। ততক্ষণে মণি শ্রীকান্ত একেবারে হতাশ হয়ে ভেঙে পড়েছেন, কারণ শুধু এই বেহালার অজন্তা নয়, সব কটা হলেই সাথী একেবারে দর্শক শূন্য ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে। কিন্তু অঞ্জন চৌধুরী বললেন, তোদের ছবিটা সুপার ডুপার হিট হবে, তোরা কষ্ট করে শুধু হাউসে ছবিটা কয়েকটা দিন ফেলে রাখ। একেই বলে বাংলা ছবির ভাগ্য বিধাতা মহাপরিচালক অঞ্জন চৌধুরী। ব্যাস, তাই তার ভবিষ্যৎবাণী একেবারে বেদ বাক্যের মতো ফলে গেল। পরের দিন থেকেই উল্টাতে শুরু করলো ছবিটার যাবতীয় হিসাব নিকাশ। এতদিন যে বাংলা ছবির দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল হল থেকে, শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সেই বাঙালি দর্শক আর বাংলা জানা অবাঙালি দর্শক সাথী দেখতে হল ভরিয়ে তুলল একেবারে মাসের পর মাস। অকালে উঠল কালবৈশাখী ঝড়। দর্শকের বন্যা বইতে লাগলো প্রত্যেকটা হলে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একেবারে ঝাঁপিয়ে পড়ল তাদের নতুন নায়ক জিতকে স্রেফ একবার দেখার জন্য। পাড়ায় পাড়ায় মাইকে বেজে উঠল এই ছবির সেই পাগল করা গান, ও বন্ধু তুমি শুনতে কি পাও। দর্শকের মনে একেবারে স্থায়ী আসন পেতে নিল জিৎ প্রিয়ঙ্কা ত্রিবেদীর নতুন জুটি। সাথী শুধু সুপার ডুপার হিট নয়, রেকর্ড সৃষ্টি করলো। বাংলা ছবির নতুন ঘটনা দেখতে উপচে পড়ল তামাম হল। হলের টিকিট কাউন্টার নয়, ছেয়ে গেল ব্ল্যাকারদের হাতের টিকিট। তৈরি হলো বাংলা কমার্শিয়াল ফিল্মের নতুন টার্নিং পয়েন্ট। প্রসেনজিতের বাজার একাই কেড়ে নিলেন জিৎ। জিতের পরের ছবি নাটের গুরু, আর এই ছবিটায় কোয়েল মল্লিকের ডেবিউ ফিল্ম, সেটাও সাথীর পরিচালক অঞ্জন চৌধুরীর শিষ্য হরনাথ চক্রবর্তীর পরিচালনায়। অঞ্জন চৌধুরীর সঙ্গে সেভাবে কাজ না করলেও তার মাথার ওপর অঞ্জন চৌধুরীর আশীর্বাদ কিন্তু ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে, এবং অঞ্জন চৌধুরী তার আশীর্বাদের হাতটা জিতের মাথার ওপর থেকে একদিনের জন্য সরিয়ে দেননি। এরপর ভেঙ্কটেশের পরের ছবি চ্যাম্পিয়ন, নতুন জুটি জিৎ শ্রাবন্তী। সেবারেও সেই বেহালা অজন্তায় অঞ্জন চৌধুরীকে প্রথম দিন ছবি দেখতে আমন্ত্রণ জানালো ভেঙ্কটেশ। আর চ্যাম্পিয়নের ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। জিৎ তখন স্টার, হল ভর্তি দর্শক, হলের সামনে আবির ছড়াচ্ছে জিৎ ফ্যান্স ক্লাবের ফ্যানরা। তাদের এনজয়মেন্টের চোটে অজন্তা হল ব্রাস্ট করার মতো অবস্থা। ছবিটা দেখে হল থেকে বেরিয়ে এলেন অঞ্জন চৌধুরী। ওখান থেকেই সেদিন যেমন সাথীর মতো করে ফোন করেছিলেন, আজকেও তেমনি ভেঙ্কটেশকে ফোন করলেন অঞ্জন চৌধুরী। তখন তো হাউসফুলের খবরে একেবারে টকবক করে ফুটছেন ভেঙ্কটেশ। অঞ্জনদা ফোন করে যে খবরটা দিল সেটা তার একেবারে উল্টো। পরিষ্কার বললেন, তোদের ছবিটা একেবারে সুপার ডাব্বা হবে। তাই হলো। সাথীর সাফল্য তো পেলই না, উল্টে একেবারে মুখ থুবড়ে পড়ল চ্যাম্পিয়ন। একসময় ভেঙ্কটেশ ফিল্মস অঞ্জন চৌধুরীকে একটা তামিল ছবির বাংলা ভার্সন চিত্রনাট্য লিখতে বললেন। সেই ছবির পরিচালক ছিলেন নবাগত পরিচালক রবি কিনারি। অঞ্জন চৌধুরী সেই তামিল ছবির কিছুটা দেখেই বলে দিলেন, এ গল্প আর যাই হোক বাংলার দর্শকরা নেবে না, সুতরাং আমি কিছুতেই এর স্ক্রিপ্ট করতে পারবো না, আর তোরাও এ ছবি করিস না। তখন রবি কিনারি আর ভেঙ্কটেশ আগের সাথী আর চ্যাম্পিয়ন এই দুটি ছবিতে অঞ্জন চৌধুরীর ভবিষ্যৎবাণীর কথা মনে করে এই আসন্ন ছবিটাও করা একেবারে বাতিল করে দিলেন। এতটাই ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন অঞ্জন চৌধুরী। সাথী ছবিটা সেদিন যদি হলে রাখার কথা অঞ্জন চৌধুরী না বলতেন, যে সাথী ছবিটা সুপার ডুপার হিট হবে আর এই হিরোও একদিন দাঁড়িয়ে যাবে, আর ভেঙ্কটেশের মণি আর শ্রীকান্ত যদি অঞ্জন চৌধুরীর কথাগুলো এক বাক্যে মেনে না নিতেন, তাহলে আমরা আজকের সুপারস্টার জিতকে কখনোই পেতাম না। হয়তো কালের স্রোতে ভেসেই যেতেন, কেউ তার নাম মনে রাখত না। আর সেই লোহাওয়ালা লোহা কাটা মাওড়া আর জাঙ্গিয়ারের বিজ্ঞাপনের সেই ছেলেটাই জিতেন্দ্র মদনানি থেকে হতেন না আজকের টলিউডের আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি, কখনোই হয়ে উঠতেন না টলিউড কিং জিৎ। আজকের মতো এখানেই বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভালো করে মতামত দেবে।